এখন যদি আমরা দেখি একটা দলিলের বিষয়বস্তু কি, যখন আমরা এই দলিলগুলা পড়বো, বাংলায় হোক বা ইংরেজিতে হোক, এই যে দলিলগুলো আমরা পড়বো, আসলে এর মধ্যে পুরাতন দলিলে এমন হিবিজিবি এমন শব্দ ব্যবহার করা থাকে, আপনি এগুলো সবগুলো পড়তেও পারবেন না, আর পড়েও কোনো লাভ নাই। কারণ যেমন আপনারা দেখেন যে রাজনৈতিক বক্তৃতা হোক অথবা ধর্মীয় বক্তৃতা হোক, দেখবেন যে 5-10 মিনিট প্রথমে ওই যে বক্তার পরিচয় বা রাজনৈতিক ব্যক্তির পরিচয় দিতে দিতে কিন্তু চলে যায়। তো সেম একই রকম দলিলের মধ্যে কিছু শব্দচয়ন থাকে যেগুলো কোনো কাজের না। তো আমরা জাস্ট জানবো, যেহেতু আমরা মালিকানা যাচাই করব, আমরা বিনিয়োগ করব, তো আমাদের কোর্সটা টাইটেল ছিল যে আপনার বিনিয়োগ থাকুক নিরাপদ। তো আপনি যে পেশায় থাকেন, আপনি টাকা পয়সাতে যে বিনিয়োগ করবেন, আপনার দলিলটাকে আপনাকে নিজেকে তো যাচাই করতে হবে, অথবা আইনজীবীর মাধ্যমেও যাচাই করে নিলে তার কাছ থেকে আপনারা বুঝে নিতে হবে। শুধু আইনজীবী বললো টাইটেল ঠিক আছে, এই জন্য তাকে তো টাকা দিয়ে লাভ নেই, তার কাছ থেকে বুঝে নিতে হবে যে এইটা এটা ঠিক আছে কিনা। এখন আপনি যদি নাই জানেন, কি জিজ্ঞাসা করবেন? তো তাহলে আপনি কি আর আইনজীবীকে টাকা দিয়ে তো লাভ হইলো না। কারণ আইনজীবী বলেন বা দলিল লেখক বলেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা চাবে যে যতটুকু তাদের কাছে আপনি উপস্থাপন করবেন ওইটার ভিত্তিতেই তারা রায় দিবে। তারা আপনাকে ম্যাক্সিমাম বলতেও চাবে না ওইটা নিয়ে আসেন, ওইটা নিয়ে আসেন। কারণ এরকম করলে তারা জানে যে ক্লায়েন্ট তাদের কাছে আসবে না। কিন্তু আপনি যদি জানেন যে আইনজীবী থেকে কোন জিনিসটা বুঝে নিতে হবে, তাহলে কিন্তু আপনি কি হবেন, আপনার যে বিনিয়োগটা আপনি যেখানে করবেন, যে সম্পত্তির মালিকানা যাচাই করবেন, একজন ব্যাংকার হিসাবে, আইনজীবী হিসাবে কারো সম্পত্তির বেটিং করে দিবেন, মালিকানা যাচাই করে দিবেন, সত্য ঠিক আছে না আছে কিনা বলবেন। তো এক্ষেত্রে সর্বপ্রথম যে কোনো প্রকার দলিলে আপনি দেখবেন যে সেখানে পক্ষগণের পরিচিতি থাকে, দাতা গ্রহীতা দুইজনের নাম ঠিকানা এইগুলো থাকবে। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে যে সম্পত্তির সত্ত্বের বর্ণনা দেওয়া থাকে, যে আসলে এই যে যে দাতা বা গ্রহীতা যিনি সম্পত্তিটা হস্তান্তর করতেছে উনি কিভাবে মালিক হইলো, কার কাছ থেকে ক্রয় করলো, এই জিনিসটা সেখানে থাকে। তার মালিকানার পরিমাণটা দেওয়া থাকে, আসলে যে এই ব্যক্তি কতটুকুর মালিক ছিল, কতটুকু বিক্রি করতেছে। এই জিনিসগুলো আপনি মনে রাখলে যতই পুরাতন দলিল হোক, আপনার টার্গেট হবে এই জিনিসটা বের করা, যে এখানে পক্ষ কে কে, সম্পত্তি কিভাবে মালিক হইলো, কতটুকু উনি সম্পত্তির পরিমাণ কতটুকু। তারপরে সম্পত্তির তফসিল, তফসিল মানে হচ্ছে কি আপনার পরিচিতি, যেমন কোন জেলা, কোন উপজেলা, কোন থানা, কোন মৌজার সম্পত্তিটা, এইটা আপনি জানতে পারবেন। সেখানে সম্পত্তির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, আপনি দাম, মূল্য পরিশোধ করা হয়েছে কিনা এগুলো জানতে পারবেন। তার মানে আমাদের টার্গেট থাকবে এই জিনিসগুলো আমরা ওইখান থেকে বের করব। আর এটা যখন একবার জানবেন আপনি, নতুন হোক আর পুরাতন হোক, সার্টিফাইড কপি হোক আর অরিজিনাল হোক, আপনার জন্য কিন্তু আর একটা দলিল পড়া অসম্ভব কিছু হবে না। এটা ছাড়া সম্পত্তির চৌহাদ্দি মানে হচ্ছে সম্পত্তিকে চতুর্দিকে কে মালিক, আর সম্পত্তির নকশা এটাও আপনি জানতে পারবেন, যে আসলে ওই বিশাল দাগের মধ্যে কোন অংশে সম্পত্তিটা বিক্রি হচ্ছে। দলিলটা সম্পাদনের তারিখ জানতে পারবেন, রেজিস্ট্রেশনের তারিখটাও জানতে পারবেন। এটা ছাড়া আরো আনুষঙ্গিক কিছু জিনিস থাকে, যেমন ওই দলিলে কারা সাক্ষী ছিল। যদি আপনার কোনো দলিল নিয়ে যদি আপনার আদালতে মামলা চড়ে, তাহলে আপনি সাক্ষীদের ব্যাপারেও একটু জানতে পারলেন। এটা ছাড়া শনাক্তকারী বা ইসাদি যাকে আমরা বলি, তার সম্পর্কেও জানতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবেন যে বিশেষ কোনো শর্ত কিন্তু লেখা থাকতে পারে দলিলে। প্রতিটা দলিল বিক্রয় দলিল হলেও ওই বিক্রয় দলিলের ভিতরেও কিন্তু শর্ত থাকে। যেমন ধরেন যে একটা সম্পত্তি বিক্রয় হইলো, বিক্রেতা কি করলো, ওই দলিলে শর্ত দিয়ে দিল যে এই সম্পত্তির উপর দোতলার বেশি বাড়ি করা যাবে না। এরকম শর্ত দেওয়া বৈধ। এখন আপনি তো বিক্রয় দলিল দেখে সবকিছু দেখে ক্রয় করতেছেন, কিন্তু ওই দলিলে শর্ত আছে ওই জমিটার উপর 2 ফ্লোরের উপরে আপনি ঘর বানাইতে পারবেন না। এরকম শর্ত বৈধ। যখন আমরা সম্পত্তি হস্তান্তর আইন পড়বো, সেখানে বলতেছে আংশিক রেস্ট্রিকশন আপনি দিতে পারবেন, যে এই সম্পত্তিটার উপর আপনি কি করতে পারবেন না, দোতলার বেশি বানাইতে পারবেন না। এইরকম বিশেষ শর্ত যদি থাকে সেটা আমরা বের করতে পারবো। এটা ছাড়া বর্তমানে একটা হলফনামা পাবো আমরা। বর্তমানে হলফনামা সরকারি কিছু আইনের ধারা উল্লেখ করা থাকে, সেটা আমরা পাবো। সেখানে লেখা থাকে যে সম্পত্তিটা অর্পিত না, খাস না, পরিত্যক্ত না, অ্যাবান্ডেন্ড না, সম্পত্তির মালিক আপনি। কোনো প্রকার যদি বিরোধ সৃষ্টি হয় আপনি টাকা পরিশোধে বাধ্য থাকবেন, অথবা নতুন করে দলিল করে দিবেন। এইরকম একটা হলফনামা আমরা পাবো, যেটা কপি পেস্ট, যেটাতে বোঝার আর কিছুই নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে যত পুরাতনই দলিল হোক, দলিলটা করতে কত টাকা খরচ হয়েছে এটা কিন্তু আপনি দলিলটা দেখেই বুঝতে পারবেন। ওই দলিলের মধ্যেই লেখা থাকে ওই সম্পত্তির দলিলটা রেজিস্ট্রেশন করার জন্য কত টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। এটা ছাড়া আপনি যদি একটা সার্টিফাইড কপি উত্তোলন করলেন,
ওই সার্টিফাইড কপি উত্তোলনের জন্য কত টাকা খরচ হয়েছে সেটাও কিন্তু ওই দলিলেই লেখা আছে। এটার জন্য আপনাকে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আপনার কাছে যদি কোনো সার্টিফাইড কপি থাকে, আপনি একদম শেষ পেজের অপোজিট সাইডে দেখেন যে সেখানে লিখাই আছে যে এটার জন্য কত টাকা খরচ হয়েছে। জাস্ট একটা যদি আমরা আপনাকে উদাহরণ দেই, এই যে দেখেন এটা হচ্ছে একটা সার্টিফাইড কপির পিছনে দেখেন এখানে লিখাই আছে, লিখে সাব রেজিস্টার সিগনেচার করে দেয়। এটাই নিয়ম, যত প্রকার সার্টিফাইড কপি উঠাবেন আপনি কত টাকা খরচ গেল প্রতিটা পাই হিসাব করে সাব রেজিস্টার সিগনেচার করে তারপরে আপনাকে দলিলটা দেয়। টোটাল হিসাব করলে দেখবেন আপনি 500 টাকাও হবে না, হয়তো আপনি 2000 টাকা দিচ্ছেন দলিল লেখককে। আর দলিলে যেটা আমরা বললাম যে প্রথম পাতাও হইলো, দেখবেন যে সার্টিফাইড কপি যখন আপনি উঠাবেন এই রাইট সাইডে লাল কালিতে অনেক কিছু লেখা থাকে। এগুলা কি লেখা থাকে? এটাতে বলাই থাকে যে দেখেন এই দলিল নাম্বার দিয়ে বলা থাকে মূল দলিলে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে, কত পাতার স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে, টোটাল কিছু এখানেই লেখা আছে। টোটাল কতটা পাতা ব্যবহার করা হয়েছে সেটাও আপনি জানতে পারবেন এখান থেকে। এটা ছাড়া রেজিস্ট্রেশন খাতে কত টাকা যুক্ত হয়েছে, স্টাম্প খাতে কত টাকা যুক্ত হয়েছে, উৎস কর কত টাকা যুক্ত হয়েছে, টোটাল খরচটাই ওই দলিলে কিন্তু আপনি পাবেন। কিন্তু যখন আপনি জানবেন এটা তারা এই যে লাল কালিতে কেন তারা লিখে, এটাই বাধ্যতামূলক তাদেরকে লিখতে হবে। আরো কিছু যদি আমরা দেখি সেটা হচ্ছে দলিল নাম্বার এবং আমরা সাল পাবো। দলিলটার মধ্যে থেকে আপনি দলিল নাম্বার পাবেন, সাল পাবেন। এমনকি দলিলটা যিনি লিখছেন দলিল লেখকের নাম পরিচয় তার লাইসেন্স নাম্বারটা পাবেন। এমনকি স্টাম্প ভেন্ডার যিনি এই যে স্টাম্প গুলা বিক্রি করছেন তার নাম ঠিকানা পাবেন। এটা ছাড়া মূল দলিলে আপনি সরকারি বালাম নাম্বারটা পাবেন, কত পাতা থেকে কত পাতায় আপনার ওই দলিলটা লিখিত আছে সেটাও জানতে পারবেন। হাতের টিপ নাম্বারটা আপনি জানতে পারবেন। এই যে দলিলের প্রথম পাতায় যেরকম হাতের টিপ দেওয়া হয়, জাস্ট আমরা যদি আপনাকে আর একটা দেখাই, যদি আপনার কাছে কোনো দলিল আপনি দেখেন, দেখবেন যে দলিলের প্রথম পাতার অপোজিটে এখানে যিনি বিক্রেতা তার টিপ দেওয়া আছে, এখানে একটা নাম্বারও দেওয়া আছে। এই নাম্বারটার গুরুত্ব সেটা হচ্ছে এই জায়গায় যে বিক্রেতা টিপ দিল সরকারি আরেকটা বইয়ের মধ্যেও সে টিপ দেয়, সেই টিপ নাম্বার হচ্ছে এটা। এইটা আপনি কি করতে পারেন, যাচাই করতে পারেন যে আসলে এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা। তার মানে একটা দলিল যদিও আমরা শুধু দেখি দাতা গ্রহীতা, একটা দলিলের মধ্যে তাহলে দেখেন কত কিছু কিন্তু লেখা থাকে। এটা ছাড়া ওই দলিলের সাথে সম্পত্তি হস্তান্তরের একটা নোটিশ, আপনি দলিলটা না দেখে দলিলটা আপনার কাছে থাকলে হয়তো নোটিশটা থাকবে না, কিন্তু যখন একটা দলিল সাবমিট করা হয় একটা এলটি নোটিশ, মানে এই সম্পত্তিটা হস্তান্তরিত হচ্ছে, সাব রেজিস্ট্রার কি করেন এসিলেন্ট সাহেবের কাছে একটা নোটিশ পাঠান যে এইরকম একটা দলিল কি করা হয়েছে, রেজিস্টার্ড করা হয়েছে। তারপরে এটা ছাড়া বিশেষ কিছু অনুমতি পত্র থাকতে পারে ওই দলিলটার সাথে, যেমন যদি নাবালকের সম্পত্তি হয় আদালতের পারমিশন পেপার থাকতে পারে, যদি আদিবাসী হয় এসিল্যান্ডের অনুমতি পত্র থাকতে পারে, যদি সেটা ব্যাংকে মর্গেজকৃত থাকে ব্যাংকের অনাপত্তি পত্র থাকতে পারে, যদি সেটা যেমন রাজুক গৃহায়নের সম্পত্তি হইলে সেল পারমিশন পত্রটা অ্যাটাচ করা হইতে পারে। এই টোটাল জিনিসগুলাই কিন্তু দলিলের মধ্যে অথবা দলিলের সাথে সংযুক্ত থাকে। আর যদি সেটা আপনার পাওয়ার অফ অ্যাটর্নি বা যে ক্ষমতাপত্র হয় মুক্তারনামা হয়, তাহলে সেই দলিলে সময়সীমা, যে কত দিনের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি, এই দলিলটা কত দিনের জন্য দেওয়া হইলো, 1 মাস না 1 বছর না 10 বছর, এবং কি কি শর্তে সেই পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে সেটাও কিন্তু লেখা থাকে। এই যে আমরা জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলো কিন্তু আপনি দলিলে পাবেন। এখন প্রতিটা জিনিস প্রতিটা দলিলে নাও পাইতে পারেন, কারণ প্রতিটা জিনিস প্রতিটা দলিলে নাও থাকতে পারে, তবে কিছু জিনিস আছে যেটা থাকবেই।